আমরা এই পর্বে নবম শ্রেণীর যে ৩টি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিদ্যালয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে সেইগুলির উত্তর নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে নেব। এই প্রথম পর্বে মোট ৮টি প্রশ্ন আছে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ১ নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ অনুযায়ী আকাশে ঈশান কোণে মেঘ সঞ্চারিত হলো। উত্তরের বাতাসে তা আরও ঘনীভূত হয়ে বিদ্যুতের ঝলকানি শুরু হলো। নিমেষের মধ্যে কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। দিন রাত্রির ভেদরেখা মুছে গেল চারিদিক অন্ধকার হয়ে। ঘন ঘন বাজ পড়তে শুরু করায় আতঙ্কিত কলিঙ্গবাসী বিপদের আশঙ্কায় দ্রুত ঘর ছেড়ে পলায়ন করে। ঝড়ের দাপটে সবুজ শস্যক্ষেত নষ্ট হয়ে যায়। শুরু হলো প্রবল বর্ষণ। ৮টি দিকের ৮টি হাতি যেন বৃষ্টি ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। পথঘাট সব জলে ডুবে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। ৭ দিন ধরে অবিরাম বর্ষণের ফলে বন্যা দেখা দেয়। এর ফলে ক্ষেতের ফসলও নষ্ট হয়ে যায়, ঘরে সঞ্চিত শস্যদানাও পচে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবী চণ্ডীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে। জলোচ্ছ্বাসে পর্বত সমান ঢেউয়ের আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়ল। দেবীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় প্রজারা শঙ্কিত হয়ে ওঠে। ২ নম্বর প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ করো। উত্তর, একজন ধীবর একটি রুই মাছের পেট কেটে মণিমুক্তা খচিত রাজার নামাঙ্কিত একটি আংটি পেয়েছিল। ধীবরকে সেই আংটিটি প্রকাশ্যে বিক্রি করতে দেখে তাকে চোর বলে ভাবে নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক ও তাঁর ২ রক্ষী। রাজশ্যালক প্রথমে ধীবরের পেশা নিয়ে ঠাট্টা করে গোসাপ খাওয়া জেলে বললেও পরে তাঁর দায়িত্ববোধের পরিচয় আমরা পাই। তিনি মহারাজের আদেশের জন্য অপেক্ষা করেছেন কিংবা ধীবরকে তার কথা বলার সুযোগ দিতে চেয়েছেন। রাজার আদেশ অনুসারে ধীবরকে মুক্তি দেওয়াও রাজার প্রতি আনুগত্যের পরিচায়ক। শুধু তাই নয়, ধীবরের পাওয়া আংটিটি যে রাজাকে প্রিয়জনের কথা মনে করিয়ে দিয়েছে তা বুঝতে পেরে তিনি ধীবরের প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছেন। তিনি ধীবরের সততায় মুগ্ধ হয়ে তার বন্ধুত্ব প্রার্থনা করেছিলেন। ৩ নম্বর প্রশ্ন, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল? উত্তর, ৩৫ বছর কঠোর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তির অধিকারী হয়েছিল। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠল। বড় ছেলেটি এক মারামারিতে পড়ে মারা গেল। ছোট ছেলেটি একজন ঝগড়াটে বউ বিয়ে করে বাবার আদেশ অমান্য করতে শুরু করে। ইলিয়াস তখন একটা বাড়ি, কিছু গরু ঘোড়া দিয়ে ছোট ছেলেকে তাড়িয়ে দেয়। এরপর থেকেই ইলিয়াসের সম্পত্তিতে টান পড়তে শুরু করে। এরপর ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো ভেড়া মরে যায়। এর পরের বছর দুর্ভিক্ষ হওয়ায় খড় পাওয়া গেল না, তাই না খেতে পেয়ে শীতকালে অনেক গরু মোষ মারা গেল। তারপর কিরবিজরা ইলিয়াসের সব থেকে ভালো ঘোড়াগুলি চুরি করে নিল। এইভাবে ক্রমশই নানাভাবে ইলিয়াসের অবস্থার অবনতি ঘটতে থাকে। অবস্থার অবনতির সঙ্গে সঙ্গে ইলিয়াসের শরীরের জোরও কমতে থাকে। এইভাবে
70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, ঘোড়ার জিন, কম্বল, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলিকেও বিক্রি করে দেয়। একেবারে সর্বহারা হয়ে বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী অজানা লোকের বাড়িতে বাস করে, তাদের কাজ করে নিজেদের খাবার জোগাড় করে। লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পে এইভাবে ইলিয়াসের জীবনে বিপর্যয় ঘনিয়ে এসেছিল। 4 নম্বর প্রশ্ন, দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে? উত্তর, ছোটবেলার বিভীষিকা স্বরূপ ছিলেন সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই। অঙ্ক শেখানোর জন্য তার কঠোর শাসন, তীব্র বকাঝকা কথক ও তার বন্ধুদের কাছে আতঙ্ক হয়ে গিয়েছিল। সেই আতঙ্কের রেশ এতটাই তীব্র ছিল যে MA পাশ করার পরেও দুঃস্বপ্নে মাস্টারমশাই এসে হাজির হতেন সামনে। মাস্টারমশাইয়ের ওপরে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ সুকুমার পেয়ে যান যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার অনুরোধ আসে। মাস্টারমশাইকে খানিকটা ছোট করেই ওনার আচরণ নিয়ে গল্পও লিখে ফেলেন সুকুমার। অহেতুক তাড়না দিয়ে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে চাইলে যে গাধাটারই পঞ্চত্ব প্রাপ্তি হয়, নিজের অঙ্ক শিক্ষার ব্যর্থতার কথা বলে এ কথাই বুঝিয়ে দেন কথক। কিন্তু বহুদিন পরে বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে সেই মাস্টারমশাইয়ের সঙ্গে যখন সুকুমারের আবারও দেখা হয়, তখন সব ধারণা পাল্টে যায়। বৃদ্ধ হয়ে গিয়ে বয়সের ভারে কুঁজো হয়ে যাওয়া মাস্টারমশাইয়ের মনের বয়স আশ্চর্যভাবে পরিবর্তিত করে দিয়েছে তার আগেকার আচরণ। ছেলে মেয়েদের জন্যে তার আর কোনো রাগ নেই। অসীম ক্ষমায় তিনি সুকুমারের বক্তৃতা এবং তাঁকে নিয়ে লেখা গল্পের প্রশংসা করেন। তার নিজের কর্তব্য পরায়ণতা, ছাত্রদের প্রতি দরদি, সহানুভূতিপূর্ণ মানসিকতার অপব্যাখ্যা হয়েছে বুঝেই তিনি অনুতাপের সুরে সুকুমারকে কথা বলেছেন। ছাত্রের সমালোচনাকে তিনি উদার মনে গ্রহণ করে তাকে ছাত্র তথা সন্তানের অধিকার বলে স্বীকৃতিও দিয়েছেন। তখন আত্মগ্লানি আর লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হয় সুকুমারের। সন্তান বড় হলে অন্যায় শুধরে দেবে, এই মূল্যায়নে মাস্টারমশাই যেন অনন্য মহিমা নিয়ে ধরা পড়েন সুকুমারের সামনে। মনে হয় স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের সামনে এসে যেন তিনি দাঁড়িয়েছেন। এমন একজন মানুষকে 10 টাকায় বিক্রি করার অপরাধ বোধ সুকুমারকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল। এতদিন সুকুমার শুধুই মাস্টারমশাইয়ের শাসনের ভীতিকেই উপলব্ধি করেছিলেন, তাঁর স্নেহের ফলগুধারাকে অনুভব করতে পারেননি। দাম গল্পে সুকুমার এই উপলব্ধিতেই পৌঁছেছে যেন। 5 নম্বর প্রশ্ন, নোঙর কবিতায় বাণিজ্যতরী বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, বাণিজ্যতরী সাধারণত পসরা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। নোঙর কবিতায় তরী হলো জীবনের প্রতীক, আর বাণিজ্য তরী হলে তার সঙ্গে যুক্ত হয় মানুষের সাফল্য, ব্যর্থতা, যোগ্যতা, জীবিকা ইত্যাদি। এই বাণিজ্য তরীতে পসরা সাজিয়েই মানুষ তার দূরতম গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে, যদিও এই গন্তব্য অজানা, সপ্ত সিন্ধু পারে। এই অগ্রসরতার মুহূর্তে উদ্যোগ, উদ্যম, কর্মচঞ্চলতা দাঁড়ের মতো জীবনতরীকে পরিণতির পথে পৌঁছে দিতে সাহায্য করে। প্রতি মুহূর্তে নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা তার সমস্ত কর্মপ্রচেষ্টাকে স্তব্ধ করে দেয়। ফলে তরীর চলার গতি কখনোই অনায়াস নয়। তাই জীবনের ঘাটে ঘাটে মানুষ তার বাণিজ্য তরী পৌঁছে দিতে পারে না। সমস্ত রাত দাঁড় টানার পরেও এগোনো সম্ভব হয় না। তাই তটের কিনারায় নোঙর পড়ে যায়। মানুষ তার কর্তব্যকে দূরে সরাতে পারে না, বাস্তব জীবনের দাবিকে অস্বীকার করতে পারে না। তাই বাণিজ্য তরীর এগোনোর পথ বন্ধ হয়ে যায়। কবি একেই বলেছেন বাণিজ্য তরী
বাধা পড়েছে। 6 নম্বর প্রশ্ন, স্বরভক্তির অপর নামটি কি? উত্তর, স্বরভক্তির অপর নামটি হল মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ। 7 নম্বর প্রশ্ন, উপসর্গের ভূমিকা উল্লেখ করো। উত্তর, ধাতু বা শব্দমূলের আগে বসে উপসর্গ অর্থে পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন প্রহার শব্দটিতে প্র হচ্ছে উপসর্গ, যেটি হার শব্দটির পূর্বে যুক্ত হয়ে এই প্রহার শব্দটি গঠন করেছে। 8 নম্বর প্রশ্ন, উদাহরণসহ অপিনিহিতি বিষয়টি বুঝিয়ে দাও। উত্তর, অপি শব্দটির অর্থ পূর্বে বা আগে এবং নিহিতি বা নিহিত শব্দের অর্থ সন্নিবেশ। শব্দের মধ্যস্থিত হ্রস্বইকার কিংবা হ্রস্ব উকার স্বরধ্বনির স্বস্থান থেকে অথবা স্বস্থান পরিবর্তন করে যদি অব্যবহিত পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে এসে উচ্চারিত হয় তাহলে সেই রীতিকে বলে অপিনিহিতি। যেমন দেখিয়া থেকে দেইক্ষা। দেখিয়ার ক্ষেত্রে যে বর্ণ বিশ্লেষণ তা হচ্ছে দ যুক্ত এ যুক্ত খ যুক্ত হ্রস্বই যুক্ত অন্তস্থ অ যুক্ত আ। আর দেইক্ষার ক্ষেত্রে বর্ণ বিশ্লেষণ হচ্ছে দ যুক্ত এ যুক্ত হ্রস্বই যুক্ত খ যুক্ত আ। প্রথম শব্দে অর্থাৎ দেখিয়া শব্দে ক্ষয়ের পরে হ্রস্বই ছিল, কিন্তু পরের শব্দে অর্থাৎ দেইক্ষা শব্দে হ্রস্বই ক্ষয়ের আগে বসল। প্রথম পর্বটি এখানেই শেষ হলো। এবার আমরা দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে নেব। এই দ্বিতীয় পর্বে মোট 8টি প্রশ্ন আছে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বর প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অষ্টগজরাজের পরিচয় দাও। উত্তর, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ উদ্ধৃতাংশটি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে গৃহীত হয়েছে। অষ্টগজরাজ মানে 8টি হাতি। পৌরাণিক মতে অষ্টগজরাজ আকাশের 8 দিকে দাঁড়িয়ে পৃথিবীকে ধরে রেখেছে। এরা হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুপ্রতীক। এই 8টি দিকরক্ষক হাতি সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ নামক 4 প্রকার প্রবল বর্ষণকারী মেঘের সাহায্যে কলিঙ্গ দেশে বাড়ি বর্ষণ করছে। 2 নম্বর প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে 2 রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে? উত্তর, কালিদাস রচিত সত্যনারায়ণ চক্রবর্তী অনুদিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীদের বেশ সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রাথমিকভাবে ধীবরের কাছে আংটিটি পেয়ে তারা তাকে চোর বলে মনে করেছিল। পিছনে হাত বাঁধা অবস্থায় যেভাবে ধীবরকে নিয়ে আসা হয় তাতে বোঝা যায় যে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে কতখানি আগ্রহী। ধীবরের প্রতি নিষ্ঠুর কৌতুকের পরিচয় দিয়েছে তারা। রক্ষীরা ধীবরকে বাটপার, গাঁটকাটা ইত্যাদি বলে সম্বোধন করেছে। ধীবরকে শাস্তি দানের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে তারা। দ্বিতীয় রক্ষী ধরেই নেয় যে ধীবরের শাস্তিস্বরূপ হয় শকুনি নয় কুকুর দিয়ে খাওয়ানো হবে তাকে। মরার আগে যে মালা ধীবরকে পরানো হবে তা গাঁথার জন্য প্রথম রক্ষীর হাত নিষ্পিস করছে বলে সে জানায়। এ ধরনের মন্তব্য রক্ষীদের চরম অবিবেচক ও অমানবিকতার পরিচয় দেয়। রক্ষীরা এবং ধীবর প্রত্যেকেই সমাজের অপেক্ষাকৃত নিচুতলার মানুষ হলেও সুযোগ পেয়ে রক্ষীরা কিন্তু ধীবরকে হেনস্থা করতে ছাড়েনি। আসলে সবলের উপর দুর্বলের অত্যাচার সমাজের এই চিত্রই এখানে ফুটে উঠেছে। 3 নম্বর প্রশ্ন,
এটা খুবই জ্ঞানের কথা। কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে? উত্তর, এটা খুবই জ্ঞানের কথা। রাশিয়ান লেখক লিও তলস্তয় রচিত ও মনীন্দ্র দত্ত অনুদিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। ইলিয়াসের জীবনের ঘটনাধারা শুনতে শুনতে অতিথিরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। তারা শুনেছিল ইলিয়াস উত্তরাধিকার সূত্রে নয়, সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রচুর সম্পত্তি অর্জন করেছিল। পরবর্তীতে ঘটনাক্রমে আমরা জানতে পারি যে নানাভাবে ইলিয়াস তার সব সম্পত্তি হারিয়ে প্রতিবেশীর বাড়িতে ভাড়াটে মজুর হিসাবে থেকেই অমূল্য সুখের সন্ধান পেয়েছিল। ইলিয়াসের স্ত্রী শাম সেমাগি বলেছে যে দীর্ঘ 50 বছরের সম্পদশালী জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে প্রাচুর্যে। অর্থ ছিল ঠিকই, কিন্তু স্বামী স্ত্রীর পরস্পরের মনের কথা আলোচনার সময়টুকুও ছিল না অন্তরের কথা ভাবারও। সব সময়ে দুশ্চিন্তার ফলে ঈশ্বরের প্রার্থনা করার অবকাশও ছিল না। বাড়িতে অতিথিদের যথাযথ আপ্যায়ন, অতিথি বিদায়ের পর মজুরদের ওপর নজরদারি ইত্যাদি কাজেই সময় কেটে যেত তাদের। রাত্রিকালে নেকড়ের মতো বন্য হিংস্র পশু বা চোর যাতে পশু চুরি না করে তা নিয়েও দুশ্চিন্তা ছিল। ভেড়ার ছানাগুলো সুরক্ষিত আছে কিনা সেই ভাবনায় ঘুমোতে গিয়ে ঘুমও আসতো না। এইসব চিন্তার পাশাপাশি আবার চিন্তা ছিল ভবিষ্যতেরও। শীতের যথাযথ রসদ মজুদ আছে কিনা তা নিয়েও ভাবনার শেষ ছিল না। এছাড়া মতবিরোধের কারণে ইলিয়াস দম্পতির মধ্যে ঝগড়াও হতো। কিন্তু আজ যখন তারা নিঃস্ব, রিক্ত, সর্বহারা, তখনই তারা ঈশ্বর চিন্তার সুযোগ পেয়েছে। সম্পত্তি বা বিষয় চিন্তায় অস্থির হয়ে পড়েনি। পিছু টানহীন এই জীবনে তারা ভীষণভাবেই সুখী। শামসেমাগির এই কথাকেই জ্ঞানের কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তাকে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন? যেহেতু এখানে একটি প্রশ্নের অন্তর্গত দুটি ভাগ রয়েছে, তাই এখানে অবশ্যই দুটি আলাদা অনুচ্ছেদে উত্তর লিখতে হবে। একটি ভাগ হচ্ছে বক্তাকে এবং অপর ভাগটি হচ্ছে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন। উত্তর, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পে উদ্ধৃতাংশটির বক্তা সুকুমারের অঙ্কের মাস্টারমশাই। অনুচ্ছেদ বদল। স্কুলের ছাত্রদের কাছে অঙ্কের মাস্টারমশাই ছিলেন বিভীষিকা। অঙ্কে অসাধারণ দক্ষ এই মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তাঁর ছাত্ররা অঙ্ক পারবে না। মেরে বকে ছাত্রদের তিনি অঙ্ক শেখাতে চাইতেন, যদিও এই শিক্ষা দিতেন পরম নিষ্ঠার সঙ্গেই। পরবর্তীকালে পত্রিকায় বাল্যস্মৃতি লেখার প্রস্তাব পেয়ে সুকুমার তাই ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইকে নিয়েই গল্পটি লেখেন। এর বহু বছর পর একটি কলেজের অনুষ্ঠানে মাস্টারমশাইয়ের সঙ্গে তাঁর দেখা হয়। তখন মাস্টারমশাই পকেট থেকে এক জীর্ণ পত্রিকা বের করে ছাপার অক্ষরে কথকের লেখাটি দেখিয়ে বলেন, ছাত্র তাকে নিয়ে গল্প লিখে তাকে অমর করে দিয়েছেন। মাস্টারমশাই সম্পর্কিত কথাগুলো সবার সঙ্গে ভাগ করে নিয়েই সুকুমার সবার মধ্যে মাস্টারমশাইকে চিরতরে স্থান করে দিয়ে অমরত্ব প্রদান করেছেন। 5 নম্বর প্রশ্ন, নোঙর কবিতায় নোঙর কিসের প্রতীক তা বুঝিয়ে দাও। উত্তর, অজিত দত্তের লেখা নোঙর কবিতায় নোঙর হলো জীবনের বিভিন্ন বন্ধন বা স্থিতিশীলতার প্রতীক। সুদূরের পিয়াসী কথকের মন অজানা অচেনার উদ্দেশ্যে পাড়ি দিতে চায় দূর সমুদ্র পারে, কিন্তু ব্যক্তি জীবনে তিনি নানা কর্মের বন্ধনে বাঁধা পড়ে আছেন। সংসারের বিভিন্ন দায়িত্ব কর্তব্যে তাঁর দৈনন্দিন জীবন বাঁধা। কথকের মন সমস্ত বন্ধন থেকে মুক্তি চায়, ছুটে যেতে চায় স্বপ্ন কল্পনার মায়াবী জগতে, কিন্তু মন চাইলেও বাস্তবকে উপেক্ষা করে সেখানে যাওয়া সম্ভব নয়। 6 নম্বর প্রশ্ন, কন্যা
থেকে কন্যা থেকে কোণে। এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে? উত্তর, কন্যা থেকে কন্যা থেকে কোণে। এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি অনুসৃত হয়েছে তার নাম অভিশ্রুতি। 7 নম্বর প্রশ্ন, কৃদন্ত ও তদ্ধিতান্ত শব্দের উদাহরণ দাও। উত্তর, কৃদন্ত শব্দ দৃশ যুক্ত অনীয় সমান দর্শনীয়। তদ্ধিতান্ত শব্দ ইতিহাস যুক্ত স্নিক সমান ঐতিহাসিক। 8 নম্বর প্রশ্ন, মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর, মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। যেমন অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও এবং এ। দ্বিতীয় পর্বটি এখানেই শেষ হলো। এবার আমরা তৃতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে নেব। এই তৃতীয় পর্বে মোট 5টি প্রশ্ন আছে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বর প্রশ্ন, নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? এই প্রশ্নে যেহেতু 2টি ভাগ রয়েছে সেই জন্য অবশ্যই আমাদের 2টি আলাদা অনুচ্ছেদে এর উত্তর লিখতে হবে। একটি ভাগ হচ্ছে নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন, আর দ্বিতীয় ভাগটি হচ্ছে বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন। উত্তর, ভাষার আত্মনির্ভরশীলতা গড়ে ওঠে তার সমৃদ্ধ শব্দ ভাণ্ডারের উপর ভিত্তি করে। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষার এই সমৃদ্ধ শব্দ ভাণ্ডারকে লক্ষ্য করেছিলেন। কোনো নতুন চিন্তা অনুভূতির বিষয়কে প্রকাশ বা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষাকে অন্য কোনো ভাষার শব্দ ভাণ্ডার থেকে শব্দ ধার করার প্রয়োজন হয় না, বরং নিজের শব্দভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। অবশ্য এমনও নয় যে সংস্কৃত ভাষা কখনোই কোনো বিদেশি শব্দ গ্রহণ করেনি, তবে তার পরিমাণ নগণ্য। তাই প্রাবন্ধিক নবনব সৃষ্টি প্রবন্ধে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। অনুচ্ছেদ বদল, যে ভাষার শব্দভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ এবং যে ভাষাকে প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ ধার করতে হয় না সে ভাষাকেই আত্মনির্ভরশীল ভাষা বলে। কিন্তু ইংরেজি ও বাংলা ভাষা প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ নিয়েছে এবং বর্তমানেও নিয়ে চলেছে। যেমন পাঠান মোগল যুগে আরবি ও ফার্সি ভাষা থেকে, পরবর্তীতে প্রচুর ইংরেজি শব্দ ও ইংরেজির মাধ্যমে ভিন্ন ভাষার বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে ও করছে। বাংলা শব্দ ভাণ্ডার অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করেছে বা করছে। ইংরেজির ক্ষেত্রেও এমনই ঘটছে। তাই বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। 2 নম্বর প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ। বাংলার প্রাণস্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন? উত্তর, আকাশে 7টি তারা কবিতাটিতে সন্ধেবেলায় পল্লী বাংলার যে রূপ ফুটে ওঠে তাই কবি জীবনানন্দ দাশ অপূর্ব ভাষায় বর্ণনা করেছেন। সূর্য অস্ত যাওয়ার পর গোধূলির লাল আভাযুক্ত আকাশের মেঘ যেন কামরাঙা ফল। সেই লাল মেঘ দিগন্ত রেখায় মিশলে দিনরাত্রির সন্ধিক্ষণে শান্ত নীল সন্ধ্যা নেমে আসে। সপ্তর্ষি মণ্ডলের 7টি তারা সদ্য প্রস্ফুটিত আকাশে। ঘাসের উপর বসে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে নেমে আসা অন্ধকারকে এক এলোকেশী কন্যার ছড়িয়ে পড়া কালো চুলের রাশি বলে কবি কল্পনা করেছেন। তার মনে হয় হিজল কাঁঠাল জামের পাতায় সেই চুলের আদর মাখা স্পর্শ অন্ধকার রূপে ঝরে পড়ছে। নরম ধানের গন্ধ
কলমি, চাঁদা, সরপুঁটিদের মৃদু ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, লাল লাল বটের ফল, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরের পায়ে দলা মুথা ঘাসের মধ্যে কবি বাংলার প্রাণস্পন্দন উপলব্ধি করেছেন। 3 নম্বর প্রশ্ন, চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। উত্তর, যে দুর্দশাগ্রস্ত ভারতে মানব সেবার ব্রত নিয়ে মিস নোবেল আসতে চেয়েছেন সেই স্থান সম্পর্কে স্বামীজি তাকে অবহিত করান। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতির শিকড় অনেক গভীরে গাঁথা। জাতি বর্ণের বৈষম্য, অস্পৃশ্যতা ভারতীয় জনজীবনের অভিশাপ। অন্ন বস্ত্রের অভাবে এদেশের অসংখ্য নরনারী অর্ধভুক্ত, অর্ধ উলঙ্গ। নারীদের শিক্ষার সুযোগ নেই। তার ওপর রয়েছে ইংরেজ শাসকদের শোষণ, অত্যাচার। ভারতীয়রা শ্বেতাঙ্গদের ভয় এবং ঘৃণা করে। শ্বেতাঙ্গরাও ঘৃণার চোখে দেখে এদেশের মানুষকে। প্রখরভাবে সমাজ সচেতন ও স্বদেশ ভাবনায় ভাবিত স্বামীজি এদেশের সামাজিক ব্যাধিগুলি সম্পর্কে বিচলিত হয়েছিলেন। ইংরেজ কুশাসনের পাশাপাশি দুঃখ, দারিদ্র্য, কুসংস্কার, অস্পৃশ্যতা ইত্যাদি থেকে তিনি ভারতবাসীকে মুক্তি দিতে চেয়েছেন। আর এই মুক্তির স্বপ্নকে সফল করার জন্যই মিস মার্গারেট নোবেলের মতো সেবাপরায়ণা, শিক্ষিতা, দৃঢ়চেতা নারীর প্রয়োজনীয়তা বোধ করেছেন স্বামীজি। 4 নম্বর প্রশ্ন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। কবি কাদের, কেন এই পরামর্শ দিয়েছেন? কবিতার নামকরণের সঙ্গে উদ্ধৃতিটি কিভাবে সম্পর্কযুক্ত? এখানে একটি প্রশ্নের মধ্যে 3টি ভাগ রয়েছে, যদিও 2টি ভাগ একটি প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে এবং আরেকটি ভাগ আলাদাভাবে রয়েছে। প্রথমে বলি, যে 2টি ভাগ একসঙ্গে দেওয়া রয়েছে সেটা হচ্ছে কবি কাদের, কেন এই পরামর্শ দিয়েছেন। আর দ্বিতীয় ভাগটা হচ্ছে কিন্তু 3 নম্বর প্রশ্ন, সেটা কবিতার নামকরণের সঙ্গে উদ্ধৃতিটি কিভাবে সম্পর্কযুক্ত। এখানে আমরা 2টো আলাদা অনুচ্ছেদে উত্তর লিখব। যেহেতু প্রথম প্রশ্নের 2টো ভাগ একসঙ্গে রয়েছে, তাই সেই উত্তরটা আমরা একটা অনুচ্ছেদেই দেব এবং পরের অংশটা আরেকটা অনুচ্ছেদে লিখব। উত্তর, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। এই উদ্ধৃতাংশটিতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর পাঠককুলকে বা সাধারণ মানুষকেই এই পরামর্শ দিয়েছেন। যে বাতাস গায়ে মেখে যে মাটিতে বড় হয়ে ওঠা বৃহত্তর জীবনের ডাক এলে সে জীবন ছেড়ে রূঢ় বর্তমান জীবনে গিয়ে দাঁড়াতে আমরা সকলেই প্রায় বাধ্য হই। শৈশবের খেলাঘর থেকে কর্মসূত্রে বিচ্ছিন্ন মানুষকে কবি আবার শৈশবে ফিরতে বলেছেন। কারণ শিকড় ছাড়া যেমন কোনো গাছ বাঁচতে পারে না, তেমনি নিজের শৈশব বা অতীত জীবনকে অস্বীকার করে মানুষের পক্ষে বেশি দিন থাকাটা অসম্ভব। যন্ত্র সভ্যতার চাপে ক্লান্ত অবসন্ন মানুষ একসময় হাঁপিয়ে ওঠে, চায় অবসর। আর তাই কবি একঘেয়েমি কাটিয়ে জীবনকে আবার সুন্দর করে তোলার জন্যই উঠানে গিয়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন, যেখানে গিয়ে দাঁড়ালেই জীবনের সব ক্লান্তি দূরীভূত হবে শৈশবের স্মৃতিচারণায়। অনুচ্ছেদ বদল। আবহমান শব্দটির আক্ষরিক অর্থ হল ক্রমাগত বা চির প্রচলিত। সহজ কথায় যুগ যুগ ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকেই আবহমান বলা হয়। সুদূর অতীতে মানুষ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে ভালোবেসে এখানেই বসতি গড়ে তুলেছিল। পরবর্তীতে নাগরিক জীবনে ক্লান্ত পরিশ্রান্ত মানুষ শান্তির আশ্রয় খুঁজে পেতে চাইলে কবি তাদের উঠানে গিয়ে দাঁড়াতে বলেছেন। গ্রাম জীবন থেকে শহর জীবনে প্রবেশ করা এবং শহর জীবন থেকে গ্রাম জীবনে পুনরায় ফিরতে চাওয়ার যে বাসনা, তা যেন চিরকালীন। বদ্ধ নগর জীবন থেকে গ্রাম্য জীবনের মুক্ত উঠানে এসে দাঁড়ানোর এই ইচ্ছে যেন মানুষ আবহমান কাল ধরেই নিজের অন্তরে পোষণ করেছে। 5 নম্বর প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানীর কান্নার কারণ কি? উত্তর, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল উদ্ধৃতাংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্প থেকে গৃহীত।
রথের আগে থেকেই রাধারানীর মা অসুস্থ ছিলেন। রথের দিন তার অবস্থা খুব গুরুতর হয়ে উঠল। তিনি বিছানায় শয্যাশায়ী হলেন। বাড়িতে না আছে অন্ন, না আছে পথ্য। অসুস্থ মায়ের জন্য পথ্য সংগ্রহের উদ্দেশ্যে কয়েকটি বনফুল তুলে একটি মালা তৈরি করে রাধারানী রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। কিন্তু রথের দড়ি অর্ধেক টানার পরেই বৃষ্টি আরম্ভ হওয়ায় মেলা ভেঙে গেল। ফলে লোকজনের অভাবে মালা বিক্রি হলো না। যদিও রাধারানীর মনে আশা ছিল যে বৃষ্টি থামলে হয়তো আবার মেলা জমবে, তাই সে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে থাকলেও বৃষ্টি থামে না। ফলে মালা বিক্রির আর কোনো সম্ভাবনাই রইল না। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। রাতের অন্ধকারে কাদাময় পিচ্ছিল পথ ধরে রাধারানী বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল, কিন্তু পথ চিনতে পারছিল না সে। একদিকে পথহারা অবস্থা, আর অন্যদিকে মায়ের অসুস্থতা, খাদ্যের অভাব ইত্যাদির কথা ভেবে রাধারানী দুশ্চিন্তা ও হতাশায় কাতর হয়ে পড়ে। প্রবল অসহায়তা থেকেই সে কাঁদতে কাঁদতে বাড়ির পথে ফিরতে থাকে। নবম শ্রেণীর 3টি মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলো এখানে আলোচনা করা হলো। আশা করি এর থেকে অবশ্যই তোমরা কিছুটা সাহায্য পাবে। উত্তরগুলো ভালো করে শুনবে, মুখস্থ করবে এবং অতি অবশ্যই খাতায় লিখে অভ্যাস করবে। আর কোনো অসুবিধা হলে আমার কাছে জেনে নেবে।